Today we will learn about a very interesting chapter MOM in orbit. The meaning of MOM Mars Orbiter Mission. Artificial satellites like the Mars Orbiter mission are objects that we place in orbit around a planet. তো আর্টিফিশিয়াল স্যাটেলাইট মানে যেগুলো কৃত্রিম উপগ্রহ অর্থাৎ ম্যানমেড, তো তাদের মধ্যে একটা হচ্ছে মার্স অরবিটার মিশন, যেটাকে প্লেস করা হয়েছিল অ্যারাউন্ড আ প্ল্যানেট। কোন প্ল্যানেটে না, স্যাটেলাইট ক্যান বি ইউজফুল ইন লটস অফ ওয়েস। উপগ্রহ তো আমাদেরকে বিভিন্নভাবে উপকার করে। কমিউনিকেশন স্যাটেলাইট অর্থাৎ যেগুলো যোগাযোগ ব্যবস্থার যে উপগ্রহগুলো, হেল্প আস টক ওভার ফোন, আমাদের ফোনে কথা বলতে সাহায্য করে, ওয়াচ টিভি, টিভি দেখতে সাহায্য করে, মানে এগুলো থ্রুতে আমরা দেখতে পাই। অ্যান্ড ইউজ দ্য ইন্টারনেট, আমরা ইন্টারনেট ইউজ করতে পারি। অ্যান্ড ওয়েদার স্যাটেলাইট হেল্প আস প্রেডিক্ট দ্য ওয়েদার অ্যান্ড সামটাইমস প্রিপেয়ার ফর ন্যাচারাল ডিজাস্টার। আর যেগুলো ওয়েদার স্যাটেলাইট আছে অর্থাৎ আবহাওয়া সম্বন্ধে আমাদেরকে অ্যাওয়ার করে, সেগুলো থেকে আমরা কি করতে পারি, আগে থেকে ওয়েদার কেমন হবে সেগুলো প্রেডিক্ট করতে পারি। কখনো কখনো ন্যাচারাল ডিজাস্টার, কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে সেগুলো আগে থেকে বুঝতে পারি। The satellite placed into orbit around Mars will send us photographs and information about the climate. তো এই যে স্যাটেলাইটটা যেটা মার্সে পাঠানো হয়েছিল, সেই স্যাটেলাইটটা মার্সের সমস্ত কিছুর ফটোগ্রাফস, তারপরে ওখানকার ইনফরমেশন, ওখানে ক্লাইমেট কীরকম, আবহাওয়া সব কিছু পাঠিয়েছিল। দ্য প্রেজেন্স অফ ওয়াটার, সেখানে জল আছে কি না, অ্যান্ড দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, ওখানের প্রাকৃতিক পরিবেশ কেমন, অফ দ্য প্ল্যানেট, ওই উপগ্রহে, ওই গ্রহের। উইথ দিস ইনফরমেশন, এই ইনফরমেশন অর্থাৎ তথ্যগুলো নিয়ে সায়েন্টিস্ট উইল বি এবল টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট হাউ প্ল্যানেটস আর ফর্মড অ্যান্ড ওয়াই আর্থ ইজ দ্য অনলি প্ল্যানেট টু হারবার ইন্টেলিজেন্ট লাইফ। তো এই তথ্যগুলো পেলে সায়েন্টিস্টরা আরও কিছু জানতে পারবে, আর এটাও জানতে পারবে যে পৃথিবী কেন একমাত্র উপগ্রহ যেখানে মানুষ থাকতে পারে। Who knows, perhaps this satellite will help us find life on other planets in the universe. হয়তো এরকম পৃথিবীর মতো অন্য কখনো আমরা প্ল্যানেট পাবো যেখানে মানুষরা থাকতে পারবে, জীবরা থাকতে পারবে, জল থাকবে। স্যাটেলাইটস আর ক্যারিড ইনটু স্পেস ইউজিং রকেট, তো এই উপগ্রহগুলো স্পেসে পাঠানো হয় রকেটের থ্রুতে। দ্যাট ফল ব্যাক টু আর্থ, যেটা আর্থে পড়ে যায় আফটার দে লঞ্চ দ্য স্যাটেলাইট ইনটু স্পেস। তো ওই স্যাটেলাইটকে পৌঁছানোর পর স্পেসে রকেটটা নিজের মতো করে ডিসচার্জ, মানে যেরকম ডিসম্যান্টেল হয়ে যায়। তো আস্তে আস্তে যেটা স্যাটেলাইট অ্যাকচুয়ালি পাঠাচ্ছে সেটা গিয়ে ওই যেই প্ল্যানেটে ওর মুনে যদি পাঠায় সেখানে গিয়ে পৌঁছে যায়। তো এরকমই একটা স্টোরি এখানে শেয়ার করা হয়েছে। ইন 2013 a team of scientists at ISRO was racing against time to complete an important mission. They wanted to send a satellite into orbit around Mars. তো 2013-তে ইসরো সায়েন্টিস্টরা, ইসরো মানে হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের যে বিজ্ঞানীরা, তারা মার্সে অর্থাৎ মঙ্গল গ্রহে একটা স্যাটেলাইট পাঠাতে চেয়েছিল, মিশন ছিল ওদের পাঠানো। নোবডি ইন ইন্ডিয়া হ্যাড এভার ট্রাইড সাচ আ থিং বিফোর, এরকম আগে ইন্ডিয়া অর্থাৎ ইসরো সায়েন্টিস্টরা কখনো স্যাটেলাইট পাঠায়নি। ইন 18 months আর্থ অ্যান্ড মার্স উড কাম ভেরি ক্লোজ টু ইচ আদার অ্যাজ দে অরবিটেড দ্য সান। যেহেতু 18 মাসে যখন আর্থ আর মার্স একসাথে অনেক কাছাকাছি আসে, এরা তো সূর্যকে প্রদক্ষিণ করে প্রত্যেকটা প্ল্যানেটই, তো ওই 18 মান্থসে আর্থ আর মার্স খুব তাড়াতাড়ি আসবে কাছাকাছি। তো তার জন্য এই পদক্ষেপটা, ইনিশিয়েটিভটা তারা নিয়েছিল। দ্য সায়েন্টিস্ট ওয়ান্টেড টু সেন্ড দ্য স্যাটেলাইট ইনটু স্পেস দেন বিকজ ইট উড নিড লেস এনার্জি। তাহলে এই সময় যদি পাঠাতে পারে তাহলে ফিউলটা অনেক কম লাগবে। ওয়ান্স লঞ্চড, যখন লঞ্চ করা হয়েছিল, দ্য স্যাটেলাইট উড এন্টার মার্স অরবিট, স্যাটেলাইটটা মার্সের অরবিটে পৌঁছাবে। ইট উড দেন সেন্ড দ্য সায়েন্টিস্ট, তো পৌঁছে সায়েন্টিস্টদেরকে সমস্ত ইনফরমেশন দেবে। আফটার মান্থস অফ হার্ড ওয়ার্ক, অনেক দীর্ঘ মাসের হার্ডওয়ার্কের পরে, ব্যাড ওয়েদার ডিলেড দ্য লঞ্চ বাই 5 days। যেহেতু ওয়েদার ভালো ছিল না, তাই জন্য যেই দিনে লঞ্চ হওয়ার কথা ছিল তার থেকে 5 দিন পিছিয়ে গেছে। এভরি ওয়ান ওয়াজ ভেরি নার্ভাস ইন্ডিড, তাই সবার যেহেতু একটা প্ল্যান থাকে, সমস্ত ফিউল একটা হিসেব করা থাকে, তো 5 days পিছিয়ে গেছে বলে সবাই একটু নার্ভাস। 5th November 2013 থ্যাঙ্কফুলি ইট ওয়াজ আ সাকসেস। তো ফাইনালি 5th November লঞ্চ করা হয়েছে।
বাট দেয়ার ওয়ার্ক ওয়াজ নট ডান ইয়েট, যদিও কাজ সম্পূর্ণ হয়নি। দ্য স্যাটেলাইট ইঞ্জিন ওয়াজ নট স্ট্রং এনাফ, স্যাটেলাইটের ইঞ্জিনটা অতটাও শক্তিশালী ছিল না টু টেক ইট আউট অফ আর্থস অরবিট, যে নিজে নিজে আর্থের অরবিট থেকে বেরিয়ে আসবে। দে হ্যাড টু কাম আপ উইথ আ ওয়ে, তাদের একটা কিছু বার করতেই হতো রাস্তা, যে টু জেনারেট আ লট অফ স্পিড ফাস্ট, যাতে করে স্যাটেলাইটটার স্পিডটা একটু বেশি হয়, সে আগে পৌঁছাতে পারে। So they made the satellite orbit around the Earth 6 times and waited until it picked up enough speed. Then they fired the engine to thrust the satellite out of Earth's orbit. তাই তারা অপেক্ষা করছিল যে আর্থের চারিদিকে স্যাটেলাইটটা 6 বার ঘুরে তারপরে যতক্ষণ স্পিডটা গ্যাদার করবে, তারপরে আর্থের অরবিট থেকে তারা বের করবে, ফায়ার করবে, তারপরে স্যাটেলাইটটায় আগুন জ্বালাবে। দ্য টেকনিক দে ইউজড, এইটা কোন টেকনিক তারা ইউজ করেছে না, ইজ আ লট লাইক হোয়েন ইউ টাই আ বল টু আ পিস অফ স্ট্রিং, যখন আমরা একটা বলকে একটা দড়ির মধ্যে বাঁধি, অ্যান্ড রোটেট ইট ওভার ইউর হেড, যখন মাথার উপরে ঘোরাই, যেরকম এই ছবিতে দেওয়া আছে, আনটিল ইট বিলস এনাফ এনার্জি, যতক্ষণ না যথেষ্ট শক্তি, পাওয়ার, এনার্জি তৈরি হয়, টু ফ্লাই আউট অফ আওয়ার হ্যান্ড উইথ গ্রেট স্পিড, আমাদের হাত থেকে ছুটে যাওয়ার মতো, ঠিক সেই রকম, যাতে করে এটা নিজের স্পিডেই ছুটে যেতে পারে, তার জন্য আর্থের অরবিটের চারিদিকে এটাকে 6বার ঘোরানো হয়েছে। দ্য নেক্সট অবস্ট্যাকেল, এর পরের অসুবিধা কী হয়েছে, দ্য সায়েন্টিস্ট ফেসড ওয়াজ গেটিং দ্য স্যাটেলাইট ইন্টু মার্স অরবিট। তো এরপরে বিজ্ঞানীদের চিন্তা ছিল যে কী করে মার্সের অরবিটে পৌঁছাতে পারবে স্যাটেলাইটটা। ইফ দ্য স্যাটেলাইট ওয়াজ টু স্লো, যদি খুবই আসতে যায়, ইট উড ক্রাশ ইন্টু মার্স, মার্সে গিয়ে ভেঙে যাবে। অ্যান্ড ইফ ইট ওয়াজ টু ফাস্ট, আর যদি বেশি তাড়াতাড়ি যায়, ইট উড মিস দ্য প্ল্যানেটস অরবিট, তাহলে মার্সের অরবিটটাকেই, কক্ষপথটাকেই মিস করে চলে যাবে, অ্যান্ড ড্রিফট অফ ইন্টু স্পেস, দিয়ে স্পেস থেকে বেরিয়ে যাবে, মানে চলে যাবে। ইট ওয়াজ অ্যাজ ইফ দে হ্যাড টু হিট আ টার্গেট ফ্রম থাউজেন্ডস অফ মাইলস অ্যাওয়ে, তাই তাদের একটা টার্গেট ছিল যেন 1000 মাইলের মধ্যে জিনিসটা কমপ্লিট হয়। দ্য মোমেন্ট অফ ট্রুথ হ্যাড ফাইনালি অ্যারাইভড, এভরিওয়ান ওয়াজ অন টেন্টার হুকস আনটিল দে হার্ড 3 লিটল ওয়ার্ডস। তো সেই সময় চলে এসেছে যখন বিজ্ঞানীরা খুবই উৎসুক হয়ে আছে যে শোনার জন্য কোন 3টে ওয়ার্ডস, না এমওএম ইন অরবিট, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের একটা ছবি। এখানে সবাই দেখতেই পাচ্ছ আনন্দে সেলিব্রেট করছে ফ্ল্যাগ নিয়ে। ইন্ডিয়া সাকসেসফুলি লঞ্চ ইজ ফার্স্ট স্যাটেলাইট ইন্টু মার্স অরবিট, ফাইনালি এটা মার্সের অরবিটে পৌঁছেছে অন দ্য ভেরি ফার্স্ট অ্যাটেম্প, তাদের প্রথম পদক্ষেপেই, প্রথম উদ্যোগেই। ইট ইজ হার্ড টু বিলিভ নাও, এটা বিশ্বাস করতেও মানে বিশ্বাস করতে পারছে না তারা, দ্যাট ইন্ডিয়াস ফার্স্ট অ্যাটেম্প টু লঞ্চ আ স্যাটেলাইট ইন্টু স্পেস এন্ডেড ইন ফেলিয়ার। তো এই যে ফার্স্ট অ্যাটেম্পটা অরবিটে হয়তো পৌঁছেছে, কিন্তু অ্যাকচুয়ালি যেই মিশনটা তাদের ছিল সেটা হয়নি, সেটা ফুলফিল তারা করতে পারেনি, তারা ফেলিয়ার হয়ে গেছে। What's harder to believe, however, is the humble beginning of the Indian Space Research Organization, late 1960s এর একটা ছবি, যে তখন ভাবা যেত না যে সাইকেলে করে রকেট নিয়ে যাওয়া হচ্ছে, রকেটের পার্টস। Perhaps the hardest thing to believe is that India is today one of the most important spaceports in the world. সেই ইসরোই আজকে ইন্ডিয়ার পুরো পৃথিবীর মধ্যে ওয়ান অফ দি ফেমাস একটা স্পেসপোর্ট। ISRO has come a long way since the day of bullock carts hauling in important rocket parts, এমনকি গরুর গাড়িতে করেও রকেটের পার্টস নিয়ে যাওয়া হতো। They have built one of the most reliable rocket ship, developed a space program from scratch, একদম তারা গোড়া থেকে শুরু করেছিল, and even launched 104 satellites simultaneously, তারা এখন অবধি 104টা মানে পরপর স্যাটেলাইট তারা ছেড়েছে স্পেসে। And who knows, maybe someday it might be up to you to lead to the stars, হয়তো কোনো একদিন এটা তোমার উপরও দায়িত্ব আসবে, হয়তো তুমি একদিন ইসরোর সায়েন্টিস্ট হতেই পারো, যে তুমিও কোনো স্যাটেলাইট লঞ্চের একটা প্রজেক্টে কাজ করতে থাকবে। তো এখানেই স্টোরিটা শেষ। রিটেন বাই সিজি সালামান্ডার অ্যান্ড জিম্মা জোস। থ্যাংক ইউ।